আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, সততা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমাদের কারিগরি ত্রুটির কারণে আমরা প্রায় 27 মিনিট দেরি করে ফেলেছি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। সময় দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে যুক্ত আছেন হোসেনপুর কিশোরগঞ্জের আলোচিত ব্যক্তি এবং কিশোরগঞ্জ এক আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, হোসেনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম মুবিন সাহেব, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি অত্যন্ত আপনাদের পরিচিত, সুপরিচিত ব্যক্তি এবং কিশোরগঞ্জের মধ্যে পরিচিত একজন ব্যক্তি। তিনি আমাদের সঙ্গে আছেন। কিশোরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক কথা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো। আপনারা জানেন যে কিশোরগঞ্জে রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তার মধ্যে আমরা প্রায় যারা বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে বক্তব্যগুলো দিচ্ছেন। আহ পক্ষে বিপক্ষে, মনোনয়নের পক্ষে বিপক্ষে বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমরা আহ কিশোরগঞ্জ এক আসনের যিনি আরেকজন মনোনয়ন প্রত্যাশী আমাদের সঙ্গে আজকে সরাসরি যুক্ত আছেন, জনাব জহিরুল ইসলাম মুবিন সাহেবের সেরকম ভাবে আমরা এখনো পর্যন্ত সেরকম বক্তব্য আমরা শুনতে পাইনি। আজকে আমরা সরাসরি ওনার কাছ থেকে সেই বিষয়গুলো জানবো। পাশাপাশি দেশের রাজনীতি বেশ উত্তপ্ত। আপনারা জানেন যে আহ ইনকিলাব মঞ্চের হাদি সাহেব, ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। সেই বিষয়টি নিয়ে দেশে উত্তপ্ত অবস্থায় আছে। প্রথমেই আমরা সরাসরি চলে যেতে চাই সম্মানিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। আমরা প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। কিশোরগঞ্জ এক আসনের আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেখানে মনোনয়ন ঘোষিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলামকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। সেটা নিয়ে পক্ষ বিপক্ষ বেশ আলোচিত হচ্ছে, মশাল মিছিল হচ্ছে। এই অবস্থান থেকে আমরা আপনার অবস্থান জানতে চাই এবং কিশোরগঞ্জের মানুষ অধীর আগ্রহে আপনার বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছে। আমি প্রথমে সততা মিডিয়াকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা আমার এই অনলাইনে যারা আছেন তাদের সকলকে, আমার হোসেনপুর তথা কিশোরগঞ্জ জেলা এবং সারা বাংলাদেশের মানুষকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের গত শুক্রবার আমাদের বাংলাদেশের একজন মানে কি বলবো, একজন জনপ্রিয়, অল্প দিনে অল্প বয়সে যিনি আমাদের সকলের প্রিয় মানুষ হয়েছিলেন, তিনি গত শুক্রবার কিছু সংখ্যক বিগত স্বৈরাচারীর যারা দূষর এখনো দেশে আছে তাদের গুলিতে তিনি আহত হয়েছিলেন, কিন্তু গতকালকে তিনি শহীদ হয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের ৮ আসনের সাবেক যিনি সংসদ সদস্য নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, আমরা সকলেই আসলে আজকে মর্মাহত। ওনার বিষয়টা আমরা আসলে এটা কি বলবো, যে আসলে আমরা এই এই মানে এই মুহূর্তে নির্বাচনে তফসিল ঘোষণার পরে এমন একটি মানে কর্মকাণ্ড হয়েছে যা আগে থেকে একটি দল বারবার কিন্তু বলে আসতেছে যে নির্বাচন পেছানোর জন্য একসময় নির্বাচন চায় নাই, তারা ওই হানা ভোট চেয়েছিল। হ্যাঁ, তারা এখন নতুন করে পায়তারা চালাচ্ছে, তাদের অবস্থান প্রেক্ষাপট তারা বিবেচনা করে দেখেছে যে তাদের হয়তোবা, যেহেতু ৭১ বিরোধী তারা এই দেশে ছিল, এখনো তারা একটা বিরোধী, এই বাংলাদেশ স্বাধীন হোক, এই বাংলাদেশে মানুষ ভালো থাকুক, এইটা কখনো চায় না। সেই আমাদের হাদি ভাইয়ের এই শহীদের মৃত্যু ধারায় আমরা এখনো বাংলাদেশের মানুষ, এই ১৯ কোটি মানুষ এখনো ঐক্যবদ্ধ আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বারবার একটি নির্দেশ দিচ্ছেন, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাঁদা মুক্ত একটি বাংলাদেশ চাই,
এবং এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দেখে নেতা বারবার আমাদের গুরুত্ব দিচ্ছেন যে 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করার জন্য। এবং জানেন আমাদের 8 দফার জন্য বিশেষ করে কৃষকদেরকে আমরা কিভাবে এবং ফ্যামিলি কার্ড এইসব নিয়ে আমাদের সেমিনার চলতেছে। আমরা যখন নির্বাচনমুখী ঠিক সেই সময় আমাদের একজন এই 24শে জুলাই সহযোদ্ধা আমাদের তিনি গতকালকে আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন। এটা মর্মাহত। পাশাপাশি আপনি আমাদেরকে আমি তাদের উনার বিদেহী আত্মা মাগফিরাত কামনা করি এবং উনার যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দ্রুততম আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত এবং আমার মতে তাদেরকে দ্রুত বিচারের আওতায় যদি করা যায় তাহলে এই দেশে মানুষ বুঝতে পারবে যে একজন এরকম হাদির মতন ব্যক্তিকে গুলি করার সুফল কুফল কি হইতে পারে। আপনি আমাকে প্রথম আরেকটি প্রশ্ন করেছেন কিশোরগঞ্জ 1 আসন কিশোরগঞ্জ সদর হোসেনপুর মনোনয়নের বিষয়টি। সেটি আমি আগেও ছিলাম, 2018 সনেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম, 2014 সনেও ছিলাম, এখনো আমি আছি। কারণ মনোনয়নটা সাময়িকই দেওয়া হয়েছে। বারবার আমাদের মহাসচিব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি বারবার বলতেছেন যে এটা ফাইনাল মনোনয়ন দেওয়া হয় নাই। মনোনয়ন যখন আমরা 29 তারিখ এর মধ্যে কিছু চেঞ্জ হবে, আমাদের মহাসচিব বারবার বলতেছেন কিছু চেঞ্জ হবে, হ্যাঁ, সেহেতু আমরা এখনো আশাবাদী যে আমরা হয়তোবা আমি এই কিশোরগঞ্জের এত প্রায় 7-8 জন 10 জন এমপি মনোনয়ন প্রত্যাশী তাদের হয়তোবা একজন আরেকজনকে মনোনয়ন দিলে তারা গ্রহণ করে নিতে পারবে না। হোসেনপুর থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী আমি। এবং জানেন এই স্বৈরাচারের আমলও আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং ধানের শীষ মার্কা নিয়ে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করতে পেরেছিলাম। সেহেতু এই হোসেনপুর কিশোরগঞ্জের সকল দলমত নির্বিশেষে সকলে চায় যে আমি যেহেতু একজন পরীক্ষিত, তাদের আমার আমল তারা দেখেছে সন্ত্রাস কার্যকলাপ ছিল না, মাদক ছিল না এবং বিভিন্ন অত্যাচার থেকে মানুষ শান্তিতে ছিল। সেহেতু তারা চায় যে মনোনয়ন আমি যদি পাই দলমত নির্বিশেষে তারা আমাকে ভোট দিবে। এবং আসলে আমি আশা করাটা আমার জন্য আমি বলবো এটা আমার প্রাপ্য ছিল। কারণ কিশোরগঞ্জ এই জেলায় আন্দোলন সংগ্রাম, আমি হোসেনপুর উপজেলা বিএনপি সভাপতি হিসেবে নয়, আমি জেলায় আমি 2010 সন থেকে আন্দোলন সংগ্রামের যখন ডাক হয়েছিল তার আগে 111-এর সময় আমি তখন ঢাকায় আমরা দেলোয়ার হোসেন খন্দকার দেলোয়ার হোসেন সাহেবকে নিয়ে আমরা তখন এই আন্দোলন সংগ্রাম করেছি 111-এর। তখন আমরা এই বিএনপি কেন্দ্রীয় অফিস পাহারা দিয়েছি। আমরা সেই নেতা, কিন্তু আমরা কিন্তু পরীক্ষিত ছিলাম। এবং আপনারা জানেন কিশোরগঞ্জ কোথাও বসার জায়গা ছিল না, কোনো মিটিং মিছিল কোথাও কিছু করার জন্য অথবা বাইরে থেকে কোনো মেহমান আসলে এইখানে কোথাও যে প্রোগ্রাম করবে অথবা বসার জায়গা দিবে সেটা কেউ সাহস করতে পারে নাই। একমাত্র আমার এই প্রতিষ্ঠান অথবা আমার নিজস্ব বাসস্থান ছাড়া কোথায় বসার জায়গা কেউ দেয় নাই। তার কারণে আমাকে কিন্তু পুলিশ আমার যত ব্যবসা বাণিজ্য ছিল সব বন্ধ করে দিছে। তারপরেও কিন্তু আমি দল ছাড়ি নাই। এবং 2014 সালে জানেন পুলিশ টর্চারে আমার 2টা কিডনি নষ্ট করে ফেলে। তারপরেও কিন্তু আমি দল ছাড়ি নাই। দলের নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি এবং দলের এই দুর্দিনে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি। দলের পিছনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লোকবল আনতে গিয়ে অর্থবিত্তের প্রয়োজন আছে,
আমি তখন সেই অর্থবিত্ত দিয়ে আমি সহযোগিতা করেছি। আজকে হয়তো অনেকে প্রার্থী হয়েছেন, অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু আমাদের সঙ্গে আমি বলবো এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মহাসচিব এবং স্থায়ী কমিটির যারা এই নমিনেশন বোর্ডে আছে তারা সকলেই খোঁজ খবর নিয়ে কিশোরগঞ্জে মনোনয়ন না দিলে এই সিটটা আমরা হারাবো। কারণ কিশোরগঞ্জ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে 7টা গ্রুপ হয়েছে, সেই গ্রুপের মাঝে যদি একজনকে মনোনয়ন দেওয়া হয় তাহলে বাকিরা বিদ্রোহী রূপ ধারণ করবে, যা আমাদের দলের জন্য ক্ষতিকারক। সেহেতু আমি আশা করি কিশোরগঞ্জের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নতুন করে হয়তোবা হইতে পারে। আর তা না হলে যাকে দানের শীষ মার্কা দিবে তার নির্বাচনেই আমি আমার জান প্রাণ দিয়ে করব। কারণ কমপক্ষে তো এইটুকু করতে পারবো, বিগত 17 বৎসর ঘুমাইতে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, পুলিশের টর্চারের কারণে কমপক্ষে তো দলে নির্বাচিত সরকার আসলে কমপক্ষে তো বাড়ি ঘরে ঘুমাইতে পারবো। হয়তোবা দল আমাদেরকে বিবেচনায় মনে করছে, হয়তোবা আমাদেরকে দিবে না, কিন্তু দল যদি চিন্তা ভাবনা চেতনায় যদি, তাহলে একমাত্র ব্যক্তি আমি প্রাপ্য। সকলকে জিজ্ঞাসা করে দেখতে পারে যে আমি একমাত্র সবচেয়ে এই বিএনপির আমল, আওয়ামী লীগের এই স্বৈরাচারের আমল একমাত্র আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়িক ভাবে, শারীরিক ভাবে, সর্বদিক দিয়ে। দলটা করতে কখনো আমি কোনো দিন পিছপা হই নাই। আন্দোলন সংগ্রামে বুক বাড়িয়ে দিয়েছি, গুলি করেন গুলি, তারপর আন্দোলন পিছায় যায় নাই আমরা। সেটাই আমার জনগণের কাছে আমি সবসময় একটা কথাই বলি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমার কপালে লিখে থাকে তাহলে অবশ্যই আমি পাবো। মনোনয়নের আগের দিনও আমি বলতে পারি যে সেটা হয়তো আমার কপালে আসতে পারে। আপনি সুন্দর বলছেন। আমি যদি বলি যে ৫ জন এক মঞ্চে উঠেছে। আপনি হয়তো দেখেছেন সেই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে আসছে বারবার। প্রতিনিয়তই তারা আন্দোলন করছে। জনাব আ ভিপি সোহেল সাহেব একজন এবং চুন্নু সাহেব, পাশাপাশি রুহুল হোসেন সাহেব এবং শরীফুল ইসলাম। এরকমভাবে ৫ জন তারা এক মঞ্চে উঠে আ মশাল মিছিল থেকে শুরু করে ঝাড়ু মিছিল এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হেলালি তিনিও এটা নেতৃত্ব দিচ্ছেন। আ তারা চাচ্ছেন যে মননটা পরিবর্তন করতে। যেই মিছিল, যে মিটিং হচ্ছে কিশোরগঞ্জে প্রতিনিয়তই আ একদিন কর্মসূচি আছেই তাদের। এরকম সারা বাংলাদেশে নজিরবিহীন। কিশোরগঞ্জের এই ১ম মনে হয় এরকম হচ্ছে। এর আগে তো কোনো সময় হয়নি। এটা নিয়ে আপনার বক্তব্য কি? আসলে একটা জিনিস আমি বলি, এখানে আমাদের কারা কোন পরিপ্রেক্ষিতে আমাদের এখানে মনোনয়নটা দেওয়া হয়েছে সেটা আমরা জানি না। তবে সকলকে ডেকে যদি একটা মনোনয়ন একজনকে দিলে হয়তোবা আমরা বুঝতে পারতাম যে একজনকে একটা মনোনয়ন দেওয়া হয়েছে। সকলকে ডেকে, আমি ছোট্ট একজন সাধারণ একজন কর্মী, একটা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, এখন আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সেই এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি ধরেন না ৮৬ সন থেকে বিএনপি করি। 111 এর সময় আমরা আন্দোলনে ঢাকায় ছিলাম। দুর্দিনে আমাদের জন্ম, হয়তোবা বিএনপি এই দুর্দিনে পাশে থাকা। আমরা কিন্তু জানমাল সব দিয়া কিন্তু দল করি। সেহেতু এইখানে প্রত্যেকটা সিটে সকলকে ডেকে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল যে আপনার এখানে মনোনয়ন ওনাকে দেওয়া হয়েছে, আপনারা ওনার নির্বাচন দেওয়া, অথবা আপনারা এই 7 জনের আপনাদের মধ্যে আমরা একজনকে দিব, আপনারা কি সবাই একমত? তখন কিন্তু এটা দূরত্বটা কমে যেত। এখন যে দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, তখন কিন্তু দূরত্বটা কমে যেত। সব সিটই তো এরকম না, কিছু সংখ্যক সিট আছে যেগুলাতে আসলে আশা করেছিল যে হয়তোবা যে দলের নেতৃত্বে আছে এরকম কাউকে না দিয়া হয়তোবা বড় পদ পদবি ছাড়া অন্যদিকে হয়তোবা দেওয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এরকমই একটা আকার ইঙ্গিত দিয়েছিলেন, যারা পদে থাকবে
তারা ইয়াতে থাকতে পারবে না, জাতীয় হয়তোবা সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, এরকম কিছু। এখন তো যারাই সভাপতি সেক্রেটারি তারাই আবার দেখা যাচ্ছে যে এমপি মনোনয়ন পেয়েছে, সেহেতু দলের মধ্যে তো একটু ইয়া থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। দিন শেষে হয়তোবা বিএনপি, কেন্দ্রীয় বিএনপি খোঁজ খবর নিবে যে কিশোরগঞ্জ কি করা যায়। কিশোরগঞ্জে এই যে দুরবস্থা, হাজার হাজার মানুষ বিরোধিতা করতেছে, আসলে ভিতরে ভিতরে খবর নিয়ে দেখা উচিত। এইখানে ধরেন না, অনেকেই বলতেছে যে মাজার সাহেব তো পৌর নির্বাচনে তিনি জয়লাভ করতে পারে না, ওনার মনোনয়নে ইয়া কি বলে ইয়াই বাতিল মেয়র। হয়েছিল, হুম, হুম। জামানতে বাতিল হয়েছিল। আমার কথা সেটা নয়, কে কখন কি হয়েছে সেটা বড় কথা নয়। ওনার জামানত বাতিল হয়েছিল, এখন হয়তো ওনার গ্রহণযোগ্যতার কারণে বিএনপি চিন্তা করছে, সেটাই বড় জিনিস। তো আমি মনে করব কিশোরগঞ্জের মনোনয়নের ব্যাপারে যদি আমাকে মনোনয়ন দিলে সবাই আসলে আমার নির্বাচনটা করবে, কারণ তারা তারা এই একজন আরেকজনকে দিলেই, কিশোরগঞ্জ যারা প্রার্থী তাদের একজন আরেকজনকে দিলেই বিরোধিতা করবে এবং এই সিটটা আমরা হারাতে পারি। এবং আপনারা জানেন যে হুসেনপুর কিশোরগঞ্জের সর্ব দলের লোকজন আমাকে চায় যে আমি এখানে আমি যদি এমপি মনোনয়ন আনতে পারি, তারা আমাকে দলমত নির্বিশেষে আমাকে ভোট দিবে। জি, আপনি আপনার সম্বন্ধে আমি একটা বক্তব্য শুনেছিলাম, যে আপনি হয়তো শুনেছেন। আহ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জনাব বিপি খালেদ সাইফুল্লাহ সোহেল একটি কথা বলেছিলেন যে আহ, আপনি দলের জন্য যে ত্যাগ তিতিজ্ঞা কিংবা আপনি টাকা খরচ করেছেন সেটা আপনি নিজে করেছেন আপনার কাছ থেকে, কিন্তু সভাপতি শরীফুল আলম সেরকম খরচ করে নাই। আপনি একজন যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে আসলে কি এটা কি সত্য কথা উনি বলেছেন যে আপনি আপনার টাকা ওনারা আসলে খরচ করেছেন? আমাদের সভাপতি সাহেব তো সভাপতির বিষয় উনি, তবে আমি যত প্রোগ্রাম হয়েছে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রোগ্রামে আমি আমার মানে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি আমি প্রোগ্রাম গুলা সাকসেসফুল করার জন্য। বিগত আমাদের সভাপতি সাহেব তো এসেছেন 15-16 সাল থেকে। এর আগে তো আমাদের সভাপতি ছিলেন ফজলু ভাই, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। ওই সময় জি। আমার এই ধরেন না যে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অথবা ঢাকা শহর থেকে অথবা যে কোনো বাহিরে মেহমান আসলে কেউ সাহস করে কোথাও মিটিং এর সুযোগ পায় না, কোনো কনফারেন্স সেন্টার বলেন, অডিটোরিয়াম বলেন, কোথাও কেউ দিত না। একমাত্র আমার প্রতিষ্ঠান ছাড়া, আমার বাসস্থান ছাড়া কেউ কোনো দিন কোথাও বসতে পারে নাই, মানে এই সুযোগটা ছিল না। 24-এর পরে এখন তো ধরেন না যে অনেক কিছু হইতে পারে, অনেকে বাসায়, অনেকে ব্যবসা প্রতিষ্ঠান অনেক খুলে দিবে, কারণ এখন তো আর কোনো ভয়ভীতি নাই। ওই সময় কিন্তু কেউ এই দায়িত্ব নেয় নাই, তখন একমাত্র আমি সেই দায়িত্ব পালন করেছি। আমাদের খালেদ সাইফুল্লাহ সোহেল সাহেব যে কথাটা বলেছে আসলেই তো বাস্তব কথা, যেটা আমার সকল কিছু তখন আমি বিলিয়ে দিয়েছি, চেষ্টা করেছি সর্বদিক দিয়ে আমি বিলিয়ে দিতে। আর সভাপতি উনি তো উনার যে লাইনে খরচ করা সেই লাইনে উনি খরচ করেছেন, কিন্তু আমি আমার সাধ্য মতো আমি সকল কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইটাই হয়তো না, উনি বলেছেন আপনি উনি সুন্দর যে উনি বলছেন হাজার এটাই হাজার বোঝাতে লোক চেয়েছেন। আসলেও, হাজার হাজার লোক আসলেও আপ্যায়ন বলেন, ইফতারবাতি বলেন, যে কোনো প্রোগ্রাম একমাত্র আমি সেগুলা সাকসেসফুল করতে পেরেছি। দলের জন্য আপনিই বেশি টাকা পয়সা কিংবা যে আর্থিক যে অর্থনৈতিক যে যোগানটা সেটা আপনি দিয়েছেন, তিনি সেমন্তে জানিয়েছেন। না সেটা হলো গা উনি তো চিন্তা করছে এই দৃষ্টিতে, কিন্তু কার আহ, কে কত টাকা খরচ করেছে সেটা তো আর কেউ বলতে পারে না। দলের জন্য সবাই কম বেশি খরচ করেছেন, তবে ভাই আমি দলটাকে মন দিয়ে করেছিলাম। দল আমাকে কি দিয়েছে না কি দিবে সে আশা করি নাই।
কারণ আমরা কেন জানি যে বলি, আপনি এই দলের কারণে অনেক আপনি ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দলে অনেক সাপোর্ট দিয়েছেন আপনি তখনও। দেখেন দল আমাকে কি দিবে, আমার উপজেলা দুর্দিনে যারা কোনো সাহস ছিল না কথা বলার, আন্দোলন সংগ্রাম যুদ্ধ আওয়ামী লীগের সাথে, অথচ আমার এলাকায় এখন পর্যন্ত কাউন্সিল করতে পারি নাই। কাউন্সিল অধিবেশন হয়েছে, লক্ষ লক্ষ টাকা নেতা কর্মীরা খরচ করেছে, কিন্তু কাউন্সিল অধিবেশনে 2 জন বক্তব্য দেয়া কমিটি আমাদেরকে আর বলছে যে পরবর্তীতে কাউন্সিল হবে, সেহেতু আমাদের কমিটিও ভাঙ্গা হয় নাই। এই কমিটি পূর্বে কমিটি বহাল রয়েছে। হ্যাঁ, আমরা এখন পূর্ণাঙ্গ কমিটি আর পাইও নাই, আগের কমিটি আমরা এখন কার্যকর চলতেছি। দুঃখ তো এখানেই, দল করেছিলাম, কাদের নির্দেশে আমরা কমিটি পাইলাম না। যদি আমার গ্রহণযোগ্যতা না থাকে তাহলে হয়তো আমাকে বাদ দিতে পারে। আমি তো কাউন্সিল চেয়েছি, কাউন্সিলের মাধ্যমে কমিটি হোক। এবং জানেন 6টা ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় পরবর্তীতে আমাদের সঙ্গে সকলে আপোষ করার জন্য আমাদের 2টা কমিটি, একটা আমাদের পুমদি আর একটা গোবিন্দপুরের কমিটি, ওনারা আপত্তি করছে যে এটা কাউন্সিল করার পরেও আচ্ছা তারা চাচ্ছে না, এটা নতুন কাউন্সিলের পরে আবার কে চায় না না চায়, তারপর মেনে নিয়েছি যে ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম। কারণ আমি জানি আমার সেই বিশ্বাস আছে যে আমি জনগণের পাশে ছিলাম, নেতা কর্মীদের দুর্দিনে ছিলাম, মামলা মোকদ্দমা খেয়েছি, জেলে গেছি, জেল জুলুম কেটেছি, নেতা কর্মীরা জেল জুলুম কেটেছে, তাদের পাশে ছিলাম, তাদের বাড়িতে খোঁজ নিয়েছি, তাদের দুর্দিনে জেল থেকে বের করার জন্য সকল কিছু আমি করেছি। কোথায় ছিলেন সেদিন? আজকে যারা আচ্ছা, এমপি মনোনয়ন হয়তোবা নিয়ে গেছেন, নিয়ে যাবেন, তারা সেদিন কোথায় ছিলেন? আমার প্রশ্ন। তার মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে বিগত যে জেলা কমিটির সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন, আবার নতুন করে হয়েছেন। তারা কি এই যে হোসেনপুরে কমিটি দিতে কি পুরোটাই ব্যর্থ হয়েছেন কিনা? আমি ব্যর্থ বলবো না, তারা কারো কথায় আমাকে কমিটি দেয় নাই, নাহলে কেন কাউন্সিল করে কেন কাউন্সিল হলো না? সকলেই চাইছে ভোট, কেন ভোট হলো না? আমরা আসলে কোনোদিন আমরা কথা বলি নাই, আমরা সবসময় সম্মানের সহিত এখনো দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে রাজনীতি করি। এর মানে এই নয় আমরা রাজনীতি জন্য আমাদেরকে সবকিছু বিলিয়ে দিতে হবে। অর্থ দিলাম, বৃত্ত দিলাম, সবকিছু দিয়ে দিলাম, নিজের 2টা কিডনি পুলিশ টর্চারে ধ্বংস করে ফেললো আমাকে, তারপরেও আমি পাইলাম না। দেখেন না এমন একটা কিশোরগঞ্জ জেলার মধ্যে আমার মতো অত্যাচারিত এবং আমার মতন এরকম আপনার এই দল পাগল অথবা দলের জন্য এরকম ব্যয় করে এই আন্দোলন সংগ্রাম করেছিল। যাই হোক, অনেক কথা, এটা আমরা অনেক সময় ঘরে যখন থাকি চোখে পানি ওজরে চলে আসে যে কি করলাম, দুর্দিনে দলটাকে এত ভালোবাসলাম, আর আজকে দল যখন নির্বাচনমুখী হয়েছে তখন আমাদেরকে কোনো মূল্যায়নই হয় নাই। তাহলে এটা কি? আমরা কোথায়? আগামী দিন দল বিপদে পড়লে সেদিন কারা আসবে? সেদিন জি। আমরা ঠিকই থাকবো, আমরা পদ পেলেও থাকবো, পদ না পেলেও থাকবো, মনোনয়ন না দিলেও আমরা নির্বাচন, যারা ধানের শীষ নিয়ে আসবে তার নির্বাচন আমরা করে দিব। আমরা দলের বাইরে কখনো চেয়ারম্যানের নির্দেশের বাইরে কোথাও যাব না। তবে আমাদের আকুল আবেদন চেয়ারম্যান মহোদয়ের কাছে এবং স্থায়ী কমিটির যারা এই আমাদের মনোনয়ন বোর্ডে আছেন সকলের কাছে আমার আকুল আবেদন, কিশোরগঞ্জের মনোনয়নের বিষয়টা আপনারা পূর্ণ বিবেচনা করেন। জি, যাকে এটা ভালো যেমন মনে করবেন, যদি যদি মনে করেন যে না আমাদের বর্তমান সেক্রেটারি যাকে দিচ্ছেন তাকে দিয়ে সিটটা উদ্ধার হবে, অন্যদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে দিতে পারবেন, তা করেন। যদি তার একমতের ভিত্তিতে এখানে মনোনয়ন দেওয়া উচিত, সকলকে ডেকে সকলে
ঐক্যমতের ভিত্তিতে এখানে মনোনয়ন দেওয়া উচিত। এখনো তো মনোনয়ন দেওয়া হয় নাই। যাকেই দেন, সেটা মাদার সাহেবই হোক, সোহেল সাহেবই হোক, মবিন সাহেবই হোক, টুন্নু সাহেবই হোক, আর মাসুদুল্লাহ আলী হোক, আরো যারা যারা আছেন, রুহুল হুসাইন, শরীফুল হক, যাকেই দেন, দেন একজনকে, তবে সকলকে দেখে ঐক্য করে একজনকে দেন। কারণ কিশোরগঞ্জ জেলা সহ সিট এটার সাথে জড়িত আছে বাকি আরো 5টা সিটের সাথে। এটা এফেক্ট পড়বে করিমগঞ্জ, তারাইল, কিশোরগঞ্জ 2, 3, 4, 5, 6। আমরা জি অন্তরে যতই কষ্ট থাকুক, আমরা কিন্তু কষ্টের কথা মানুষের কাছে বলতে পারি না। লজ্জা, শরম, যে দলের জন্য যে এত কিছু করেছিলেন, পুলিশ টর্চারে 2টা কিডনি নষ্ট করে ফেলেছে, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, কোথায়? আজকে তো আপনার কোনো খবরই নাই। তারপর আমি জি কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি আমার দলের কাছে শুকরিয়া আদায় করি। এই জি আমি দুর্দিনে ধানের শীষ মার্কা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, এই স্বৈরাচারের আমলে। জি বলেন। জি আমি একটু কথা যদি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব রেজাউল করিম চুন্নু সাহেব তিনি বলেছেন যে, মনোনয়ন যদি পরিবর্তন না হয়, তাহলে কিশোরগঞ্জকে আলাদা করে দিবে। কিশোরগঞ্জ আলাদা দ্বীপ হিসাবে বাংলাদেশে হবে। পাশাপাশি শাটডাউন ঘোষিত হবে। এরকম কর্মসূচির কথা তিনি বলেছেন। আ এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এক একজনে এক এক মতামত, তবে জনগণ যদি চায় সেটা উনি করতে পারে। জনগণ না চাইলে তো কেউ করতে পারবে না। আপনারা সেটা বলতে পারবেন, মিডিয়া যারা আছেন, জনগণের কি আসলে মনের ভাব প্রকাশ করে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আন্দোলন সংগ্রাম। সবাই চায়, কিন্তু এখনো আমি বলতেছি, আমরা যাকেই দেখ, মাজার ভাইকেই দেখ, আর চুন্নু ভাইকে দেখ, সোহেল ভাইকে দেখ, মবিন ভাইকে দেখ, যাকেই দেখ, সকলকে দেখে যে আমরা একজনকে দিব, আপনার মানবেন কিনা? অটোমেটিক একজনকে মেনে নিবে, তাই না? অটোমেটিক একজনকে আমরা মেনে নিবে। দিন শেষে তো আমরা চেয়ারম্যানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাইরে তো কেউ যাব না। দিন শেষে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি মনে করে যে না, আমাদের এই রক্তের, উনি আমাদেরকে কিছু উপহার দিবে রক্তের বিনিময়ে, আমরা যারা আমাদেরকে অনেকে ইউজ করেছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, হয়তোবা সুফল অনেকে অন্যরা নিচ্ছে, কিন্তু আমরা কারো প্রতিবাদ করব না। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি ফয়সালার মালিক, তিনি হয়তো একদিন আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন। হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছে, উনি এমন একজন সাহসী মানুষ ছিলেন যিনি সত্য কথা বলতেন। তিনি বলেছেন যে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, যে যিনি প্রথম যখন তিনি ক্ষমতা নিয়েছিলেন, তিনি চিন্তা করলেন যে না, এই আর্মির শাসন দিয়ে হবে না, সেনাবাহিনীর শাসন দিয়ে হবে না, এইখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি তখন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনছিলেন। তার কারণে শেখ হাসিনা দেশে আসতে পেরেছিল। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার 2 সন্তানকে মৃত্যু সজ্জায় নিয়ে গেছে, তারপরে তিনি দেশ ছেড়ে যান নাই, আমাদেরকে ছেড়ে যান নাই। এরকম নেত্রীর দল করতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমরা দল বিক্রি করে চলি না, আমরা দলের সুনাম ধরে রাখার চেষ্টা করি। আমরা চেষ্টা করি, আমার নেত্রী মৃত্যু সজ্জায় চলে গেছে,
তারপরে তিনি বিদেশ চিকিৎসার জন্য যায় নাই। আমার নেতাকে আজকে 18 বছর পর দেশ আসতেছে, দেখতে পারবেন আগামী 25শে ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ, আমার ধারণা 4 থেকে 5 কোটি মানুষ এই 25 তারিখ ঢাকা শহরে ঢুকবে। এ যাবৎকালে বিগত 50 বছর, আগামী 100 বছরের এই রেকর্ড কেউ ভঙ্গ করতে পারবে না। তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, তিনি একজন জাতীয় নেতা, 18 কোটি মানুষের নেতা। সকলে উনার দিকে তাকিয়ে আছে। মুসলিম কয়েকজন দালাল আছে যারা হয়তোবা উনাকে না পছন্দ করতে পারে, কিন্তু 18 কোটি মানুষের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী, যিনি সকলে প্রিয় এবং বাংলাদেশের ইতিহাস যিনি ভঙ্গ করতে পেরেছেন, সেই নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। জি, আপনি সুন্দর বলছেন। না, আমি আরেকটু আপনাকে বলতে চাই যে মনোনয়নটি দেওয়া হয়েছে কিশোরগঞ্জ 1 আসনে, সেখানে যারা মঞ্চে 5 জন এক মঞ্চে উঠেছেন, তারা দাবি করছেন যদি মনোনয়ন পরিবর্তন না হয়, তাহলে তাদের পক্ষ থেকে একজনকে দাঁড় করিয়ে বিএনপির প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিবে, এমনটাই বলছেন। এই বিষয়ে আপনার মন্তব্য এটা কি? আমি এবং শুনি নাই, আমি না শুনে আমি এটা আনসার দিতে পারবো না। এরকম কেউ বলছে কিনা আমি জানি না, আমি যেহেতু শুনি নাই। রেজাউল করিম চুন্নু সাহেব হোসেনপুরে যখন তিনি না, উনি সেটা জনসভা বলছে, করেছিলেন, না না, উনি এটা কারেকশন করেছে কথাটা, যে না এই কথাটা এইটা নয়। উনি বলেছে বিএনপির প্রার্থী উনি হবে, যে সকলে মিলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি প্রার্থী চেঞ্জ করে উনি হয়তো মনোনয়ন নিয়ে আসবে। এটার জন্য বলছে বিএনপি প্রার্থী, বলছে যে সকলে মিলে একজন বিএনপি প্রার্থী দিবে। জি, জি। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে উনারা যে যেই মিছিল মিটিং গুলো করছেন, আপনি কি সেগুলোকে সমর্থন করছেন কিনা? আসলে সমর্থন করা না করা আমার সাথে করা বিষয়টা না। এখানে একটা বিষয় আমি বলি, জনগণের দাবি কি চাচ্ছে সেটাকে নিয়ে তা আন্দোলন সংগ্রাম করতেছে। আমি এখানে, আমার নেত্রী অসুস্থ, আমি নিজেও একটু শারীরিক অসুস্থতা থাকার কারণে আমি কিশোরগঞ্জ যেতে পারি নাই। তবে আমি বারবার একটি কথা বলেছি সকলকেই, যে আমিও তো এখনো চেষ্টা চালাচ্ছি, মনোনয়ন পাওয়ার জন্য। সকলেই তো চেষ্টা করতেছে মনোনয়ন পাওয়ার জন্য। আমরা যে এখনো কমেন্টগুলো তো দেখছি, মনোনয়ন ফয়সালা হয় নাই। 29 তারিখ ফয়সালা হবে, 30 তারিখ যখন আমরা মনোনয়ন দাখিল করব, 29 তারিখ, সেদিন আমরা বুঝতে পারবো কে ধানের শীষ মার্কা আমরা পাইছি। আমরা যে কমেন্টগুলো আপনার এখানে দেখতে পাচ্ছি, কমেন্টগুলো সবাই মনোনয়ন পরিবর্তন এবং আপনাকে জিন্দাবাদ জানাচ্ছে এবং আপনি মনোনয়ন পান, এমনটাই কমেন্টে সবাই জানাচ্ছে। আসলে কমেন্টের চেয়ে বড় জিনিস, হোসেনপুর তথা কিশোরগঞ্জ 1 আসনের সাধারণ মানুষ চায় যে আসলে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হোক, যিনি একজন সাদা মনের মানুষ, যিনি বিগত দিন প্রমাণ করেছে এবং রাজনীতি করতে গিয়ে মানুষ দেখেছে যে আমার ত্যাগ তিতিটা কি ছিল। সেই কারণে অনেকেই চায় যে আমি মনোনয়নটা পাই, কিন্তু আমি চাইলেই তো হবে না, আমার নেতৃবৃন্দরা চাইতে হবে, আমার জেলা বিএনপি সভাপতি চাইতে হবে, তাহলেই তো সে না আমি হয়তো মনোনয়ন পেতে পারি। তার মানে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনি যে মনোনয়নটি কিশোরগঞ্জ 1 আসনে দেওয়া হয়েছে সেটি এখনো দেওয়া হয়নি, চূড়ান্ত হয়নি, কিংবা না, এখনো তো পরবর্তীতে? চূড়ান্ত কোথাও হয় নাই। আপনি হয়তো বা দেখছেন কিনা, আমাদের মহাসচিব কিন্তু গত 2 দিন আগেও বলেছে মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয় নাই। মনোনয়ন এটা সাময়িকী নাম দেওয়া হয়েছে, মনোনয়ন চূড়ান্ত তালিকা আসবে
আগামী হয়তো আমাদের নেতা আসলে, না হয় হয়তো বা 2-1 দিন পরে এটা তালিকা চূড়ান্ত হবে। যেদিন আমরা চিঠি পাবো, চিঠির আগ পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী সকলেই এখনো আছি আমরা। তার মানে আপনিও চেষ্টা করছেন যে কিশোরগঞ্জ 1 আসনে আপনিও মনোনয়ন অবশ্যই, কি পাবেন। বলেন, দলের জন্য জীবন দিছি, দলের জন্য নিজে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছি, দলটার জন্য কোনোদিন বসে থাকি নাই যে 2 টাকা নাম মানে খরচ লাগবে সেটা দিব না। 2টা কিডনি পুলিশ টর্চারে নষ্ট করে ফেলেছে, নিজের ফ্যামিলিকে ধ্বংস করে ফেলেছি, তারপরে তো এখনো আশাবাদী মনোনয়ন পাবো। যিনি মনোনয়ন পাবে আমাকে না দিয়ে যদি অন্য কাউকে দেয়, আমরা ওনার নির্বাচনই করব। দিন শেষে এক কথায় আমরা দানের শেষে নির্বাচন করব। জি, আপনি যদি মনোনয়ন পান, আমরা চাই যে আপনি পান, যেই পাক। আসলে আপনি কিশোরগঞ্জ হোসেনপুরের জন্য আলাদা কি করতে চান সবার থেকে একটু যদি বলতেন? আসলে আমার একটা স্বপ্ন ছিল যে, অনেকেই তো আপনারা জানেন আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা পরিষদে এমন কোন ব্যক্তি খালি হাতে করে যায়নি। সবচেয়ে বড় ছিল আমি 5 দিন অফিস করতাম এবং 5 দিন অফিসে থেকে সকালবেলা কেউ আসলে আমার অফিস থেকে খালি মুখে কেউ যায় নাই, দুপুরে আসলে আমার অফিস থেকে কেউ খালি মুখে যায় নাই, সেটা লাঞ্চ টাইম যদি হয় লাঞ্চে আমি সারা কাউকে ছাড়ি নাই। আমার ইচ্ছা যদি আমি জাতীয় সংসদ সদস্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দেন, যদি সেই বানান, আমি কিশোরগঞ্জ এবং হোসেনপুর 2টি অফিস করব, যে অফিসে সকালবেলা এক জায়গায় বিকালবেলা এক জায়গায়, সপ্তাহে চেষ্টা করব যে 4 দিন সময় দিতে সংসদ অধিবেশন না চলাকালীন, এবং চেষ্টা করব এই হোসেনপুরের মানুষ, কিশোরগঞ্জের মানুষকে বেকারত্ব দূর করা। আমার নেতা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বারবার আমাদেরকে যে তাগিদ দিচ্ছেন, সেই 31 দফা আমরা প্রত্যেকটা দফা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে ধরেন না বেকারত্ব দূর হবে, স্বাস্থ্য, শিক্ষা, হ্যাঁ, খাদ্য, বাসস্থান, বেকারত্ব দূর হওয়া এবং মাদক দূর হওয়া, চাঁদা দূর হওয়া, সবকিছু আমাদের চলে আসবে। রাস্তাঘাটে উন্নয়ন, শুধু রাস্তাঘাটে উন্নয়ন নয়, মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু উন্নয়ন। আমাদের এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন এক প্রোগ্রামে, স্টেডিয়ামে, যে কিশোরগঞ্জকে তিনি হাওড় এলাকে, যেহেতু আমাদের দান বেশি হয় কিশোরগঞ্জে, সেখানে আলাদা নজর তিনি রাখবেন। তো অবশ্যই আমরা সেই গর্ববোধটা করতেই পারি, আমাদের চেয়ারম্যানের নজর আমাদের কিশোরগঞ্জের দিকে আছে। যেহেতু বেশ আলোচিত। এই জালেম সরকারের আমলও 2টা রাষ্ট্রপতি ছিল দীর্ঘদিন, প্রায় 17 বছর, 16 বছর, 15 বছর এই 2 রাষ্ট্রপতি ছিল জালেম সরকারের আমল। তারা কিন্তু আসলে কিশোরগঞ্জকে কিছু দিতে পারে নাই। কি কারণে দিতে পারে নাই, হ্যাঁ, এটা আমরা জানি না। আপনারা দেখেন রাস্তাঘাটে কি অবস্থা, বেহাল অবস্থা। জি, আচ্ছা, আমরা আপনার কাছে একটু জানতে চাই, মানুষ অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আপনি কি চান যে এই এ মনোনয়ন যে দেওয়া হয়েছে সেটা কি পরিবর্তন হোক কিশোরগঞ্জ 1 এ? আমি আগেই বলেছি, আমি ব্যক্তিগতভাবে মনোনয়ন চেষ্টা করতেছি। এখন আমাদের যাকে দেওয়া হয়েছে, আমাদের মাজার ইসলাম মাজার ভাইকে, আমার যদি আমার চেয়ে উনি বেটার হয় তো উনি পেয়েছে। আর যদি মনে করে যে না, কিশোরগঞ্জ যে দ্বন্দ্ব, যে গ্রুপিং সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে থেকে ঠিক আছে হোসেনপুর একমাত্র প্রার্থী জহিরুল ইসলাম মবিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, পরীক্ষিত নেতা, তার এই দুর্দিনে সে দলটাকে গুছিয়ে রেখেছিল, তাহলে অবশ্যই হয়তো বা আমি আশা রাখতে পারি মনোনয়ন পাবো। নাহলে তাকে আমি আবারও বলতেছি, আজহার ভাইকে দিয়েছে, আজহার ভাইকে দেওয়ার সময় যদি সকলকে ডেকে আমাদেরকে একসঙ্গে বসিয়ে যদি বলতো যে আপনাদের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দিব, আপনারা কি মেনে নিবেন, তখন কিন্তু সবাই বলতো, কেউ ভাবতেই পারতো না কে মনোনয়ন পাচ্ছে। তখন সর্বোত্তম হইতো যে একজন দিয়ে দিলে তখন কিন্তু অন্যরা কেউ আর প্রতিবাদ করতে পারতো না। জি, জি। আজকে যে প্রতিবাদের ভাষা আসছে, এখন যে কিশোরগঞ্জের এবং উত্তাল অনেকে অবস্থা এখানে রাজনৈতিক। ধরে না প্রশ্ন, অনেকেই বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে যে
মাজার সাহেবকে মনোনয়ন আলম সাহেব কেন দিয়েছে, এটা আলম ভাই ব্যক্তিগত বলতে পারবে, আর মনোনয়ন বোর্ড বলতে পারবে। এটা আলম ভাই একার বিষয় না। মনোনয়ন বোর্ডে যারা আছেন তারা চিন্তা করতে পারবেন যে কি কারণে দেওয়া হয়েছে। অনেকেই বলে যে উনি তো ওই সাধারণ সম্পাদক প্রার্থী ছিল, তখনই আলম সাহেব মানুষের হাতে পায়ে ধরে ওনাকে নির্বাচিত করেছিলেন। সেটা আমি ব্যক্তিগত কারো রাজনীতির বিষয়ে আমি কথা বলি না। এটা জার্জি, রাজনীতি জার্জি। আমি একটা কথাই আমি জনগণের কাছে দাবি জানাচ্ছি, আমি আপনার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যদের কাছে আমার আকুল আবেদন, কিশোরগঞ্জ আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে এই সিটটি উপহার দিতে পারবো। এটুকু আমি ইনশাল্লাহ বলতে পারি। এই যে কিশোরগঞ্জে উত্তাপ সৃষ্টি হয়েছে, কিশোরগঞ্জে যে এখন আসলে এরকম ইতিহাসে তো বাংলা কিশোরগঞ্জের ইতিহাসে এরকম কোন সময় এইটাই প্রথম, মনে- এটাই এটাই প্রথম প্রথম এরকম কিশোরগঞ্জে। উত্তাপ সৃষ্টি হয়েছে। অতীতে এরকম হয় নাই। অতীতে এখন এটা মনোনয়ন দেওয়া হতো, গ্রুপিং দিয়ে এখন বেড়ে গেছে। ওই যে যা আমাদের দলীয় নির্বাচন হয়েছিল, আপনার ওই যে সভাপতি সাধারণ সম্পাদক পদ, ওইখান থেকে আসলে বিরোধের সৃষ্টি হয়েছে। ওইখানে ওই যে বিভিন্ন লোক বলতেছে যে সঠিক নির্বাচন হয় নাই, প্যানেল ওয়াইজে বিভিন্ন কিছু, এটার কারণে আসলে গ্রুপিং সৃষ্টি হয়েছে। না হলে আমাদের আগে এরকম ছিল না। এই গ্রুপিংটা এইবারই প্রথম হয়েছে, বিগত আমলে এরকম কখনো হয়েছে না। যে এখন এই যে উত্তাপটা বন্ধ করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বন্ধ বিএনপি করতে এই হলে মুহূর্তে? একমাত্র কেন্দ্রীয় বিএনপি দ্রুত গতিতে ডেকে একটা ফয়সালা নেওয়া উচিত। না হলে এটা তো আরো বিস্ফোরণ হতে পারে। হ্যাঁ, অবশ্যই বিস্ফোরণ তো ঘটতেই পারে। যাই হোক কখন আমরা আপনার কাছ থেকে কখন কোন খারাপই হয়, যেভাবে উত্তেজিত, যেভাবে হাজার হাজার মানুষ যেভাবে আপনার ওই যে রাতের বেলা করে, ওই যে কি বলে মশাল মশাল মিছিল নিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আবার এই মুহূর্তে আমাদের হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছেন, উনি শাহাদাত বরণ করেছেন। এটাকে নিয়েও তো সারা দেশে আন্দোলন সংগ্রাম করার একটা পায়তারা চালাচ্ছে নির্বাচনটাকে বানচাল করার জন্য। এখন আমি বলবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তোবা সেই ব্যবস্থা নিবে মনোনয়নের বিষয়ে। আমি সকল সারা বাংলাদেশের সকল মানুষকে, সারা বিএনপি এবং সকল দলের সকল নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানাবো, আমরা ঐক্যবদ্ধ থেকে সঠিক টাইমে আমরা নির্বাচন যাতে করতে পারি, এবং যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরকে প্রতিহত আমাদেরকে করতে হবে। সেই প্রতিহত করতে হলে আমাদেরকে এই হাদি ভাইয়ের রক্ত বৃথা দেওয়া যাবে না। হাদি ভাইয়ের রক্তের আমরা সুযোগ নিব, যে হাদি ভাইয়ের রক্তের বদলা আমরা নেওয়ার চেষ্টা করব। একটি হাদি ভাই সবসময় বলেছিল এই দেশে সঠিক টাইমে একটি নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক। সেই কথা আমরা সকলকে স্মরণ রাখতে হবে। আমি হাদি ভাইয়ের পরিবারকে আমি সবসময় দোয়া করি, আল্লাহ ওনাদেরকে সুস্থতা রাখুক। হাদি ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আছে, আমরা সকলেই চেষ্টা করব এই বাচ্চার পাশে এবং বাবির পাশে থাকার জন্য। আপনি যখন আমার উসমান দল হাদির কথা বললেন, অবশ্যই থাকবে। জি, উসমান হাদি আপনি ভাই। যখন জি, জি। আপনি যখন উসমান হাদি সাহেবের কথা বললেন, উনি তো একটা রাজনৈতিকভাবে তিনি প্রচার করছিলেন। প্রচার করা শেষে যখন যাচ্ছিলেন তাকে তখনই গুলি করা হয়েছে। এই অবস্থায় আপনিও তো সেরকমভাবে মাঠে পর্যায়ে যখন আপনি মনোনয়ন পাবেন কিংবা মাঠে কাজ করবেন, তখন তো এভাবে যদি গুলি করা হয় তাহলে নিরাপত্তাটা কতটুকু সরকার দিতে পেরেছে এই অবস্থায়? এবং আপনিও কি আসলে নিরাপত্তার সংখ্যায় আছেন কিনা? এইটা দেশে আমি বলবো যে সরকার চেষ্টা চালাচ্ছে আমাদের নিরাপত্তা কিভাবে জোরদার করা যায়। কিন্তু আসলে একটি কথা বলি, বাংলাদেশ নয় সারা বিশ্বে দেখেন এরকম ছোটখাটো ঘটনা যারা ঘটায় ফেলায় তারা কিন্তু গতিয়ে চলে যায়। আমাদের দেশটাকে নিয়ে তো একটা ষড়যন্ত্র চলতেছে। এই কারণে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনটা করে দ্রুত এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র যতদিন না আসবে ততদিন এই দেশে একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে এরা এই বিদেশ যারা আমাদের পার্শ্ববর্তী দেশ
এরা চেষ্টা করতেছে আমার দেশটাকে ধ্বংস করার জন্য। এই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, সব দল একসঙ্গে কাজ করতে হবে, যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা সাফল্যমণ্ডিত করতে হবে। এই 12 তারিখের নির্বাচন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আমরা দেশটাকে একটা শান্তির পথে নিয়ে যাব। 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশে বেকারত্ব দূর করব। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা বারবার তো চেয়ারম্যান সাহেব বারবার কিন্তু আমাদেরকে বলতেছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। আমি আপনার কাছে বিদায় নিব, তো যেহেতু আমি জনগণের কাছে, আপনার তো আর কোনো প্রশ্ন নাই? জি, আমার শেষ প্রশ্ন এটাই, আমরা জানতে চাই যে আপনাদের একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসতেছেন, দীর্ঘ 18 বছর প্রায় পর দেশে আসতেছেন। সেই উপলক্ষে আপনিও তো হয়তো সেখানে যাবেন, তারেক রহমান সাহেব সেই এয়ারপোর্টে যাবেন। সেই আগামী নির্বাচনকে নিয়ে এলাকার কিশোরগঞ্জ এক যে অশান্ত বিরাজ করছে সেই এলাকার মানুষের উদ্দেশ্যে এবং নেতাবর্গদের উদ্দেশ্যে এবং সারা এই যে বাংলাদেশের শান্তির উদ্দেশ্যে কি বলবেন? শেষ বার্তা। আসলে চেয়ারম্যান সাহেব আগমনকে কেন্দ্র করে আমরা যারা এমপি প্রার্থী তারা ভুলে গেছি। এখন আমাদের মধ্যে এমন একটা আনন্দ বিরাজ করতেছে যে আমাদের মনে হচ্ছে যে আমরা দীর্ঘ 18 বছর পর আমরা দেশে শান্তিতে ডাল ভাত চাটা খেতে পারি। উনি দেশে আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনের 90% নির্বাচন ওই দিনে শেষ। সারা বাংলাদেশের থেকে কমপক্ষে ঢাকা শহরে 5 কোটি মানুষ আমরা আশা করতেছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানী, ঢাকায় আইসা ঢুকবে। সারা দেশ অচল থাকবে সেদিন। একমাত্র নেতা এই বাংলাদেশের তারেক রহমান সাহেব, কিন্তু তারেক রহমান সাহেব নয়, তিনি একজন রাষ্ট্রপতির ছেলে, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষকের ছেলে, তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে, তিনি আপসীন নেত্রীর ছেলে, যাকে এই স্বৈরাচার উনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, সেই নেতা বাংলাদেশে মাটিতে ঢুকবে। আমরা তো মনে করতেছি যে আমরা আমাদের মতন এই 25 তারিখ আমাদের মধ্যে আনন্দ যে কি পরিমাণ হবে সেটা আমরা ভাষায় প্রকাশ আমি করতে পারতেছি না। যেরকম একটা মানুষ যেরকম তার জীবনে বাপ মা যখন জন্ম গ্রহণের পরে যখন বড় হইলে ছেলে মেয়েকে বিয়ে করায়, তা প্রথম যখন মনে করেন যে 20 বছর পর প্রথম একটা সন্তান হয়, সেই সন্তান হওয়ার পরে যে লোকটা যে খুশি হয়, সেই খুশিটুকু আমাদের মধ্যে ফিরে আসতেছে। আমরা তো আমাদের ভাইকে, আমাদের নেতাকে বিগত 17 বছর 18 বছর ধরে পাচ্ছি না। সেহেতু এখন আমরা কিন্তু এই নির্বাচনে চিন্তা করতেছি না। এখন আমরা বিগত আজকে 3 দিন যাবত আমরা চিন্তা করতেছি 25 তারিখের কথা। মনোনয়ন বোর্ড, আমি আবারও বলতেছি, মনোনয়ন এখনো আমি আশাবাদী মনোনয়ন আমি পাইতে পারি, কারণ আমার জন্য আমার দলের পিছনে আমার অনেক ত্যাগ, যা ভাষা প্রকাশ করা যাবে না। আমি বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলকে আপনার খোঁজ করে দেখেন, একমাত্র আমাকে মনোনয়ন দিলে একমাত্র এই সিটটা আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারব। আমি আমার সারা দেশের মানুষের কাছে আকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার দিকে যাচ্ছি। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। আমি এটাই বলতে চাচ্ছি যে কিশোরগঞ্জের উত্তাপ যারা প্রার্থীরা আছেন তাদের উদ্দেশ্য নিয়ে যদি একটু কিছু বার্তা দিতেন যে থামার। আমার কিশোরগঞ্জ সহ সারা দেশে যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং আমরা এই মনোনয়নকে কেন্দ্র করে আবার আন্দোলন সংগ্রাম করতেছি, বিগত স্বৈরাচারে আমলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যারা মাঠ লেভেলে ছিলাম সকলের কাছে আকুল আবেদন, আমরা আগামী 25 তারিখ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
কোটি কোটি মানুষের সমাগম হোক, সেই ব্যবস্থা নেন। এবং এই আমাদের হাদি ভাইয়ের রক্তকে বিতা দেওয়া যাবে না। হাদি ভাইয়ের রক্তের যে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী 12ই ফেব্রুয়ারি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলে এই দেশ থেকে খুন খারাপি চলে যাবে। না হলে এই দেশে যত না পর্যন্ত নির্বাচন হবে ততদিন পর্যন্ত এই দেশটাকে গ্রাস করার চেষ্টা করতেছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি অনুরোধ জানিয়ে, সকলকে ধানের শেষে নির্বাচনের আহ্বান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে আবারও আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মনোনয়ন বোর্ডের সকলের কাছে আকুল আবেদন জানিয়ে আমি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশ টর্চার আমার 2টা কিডনি নষ্ট করে ফেলে। তাই আমরা চাই সকলে মিলে যদি মনে করেন যে হোসেনপুরে একক প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি বিপুলপুরে এই সিটটি দলমত নির্বিশেষে সকলেই ভোট দিবে। আপনারা যাচাই বাছাই করে দেখেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমার নেতা আসবে, আমরা সেই আনন্দে আগামী এই 3-4 দিন আমরা আনন্দ, এবং আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, ওনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যাওয়ার আগে সততা দিয়াকে ধন্যবাদ জানিয়ে আমার যারা আজকে এই অনুষ্ঠান শুনতেছেন এবং শুনবেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো আমাদের অনেক প্রশ্ন ছিল, এভাবে থাকবে, হয়তো পরবর্তীতে আপনাকে আবারও ইনশাল্লাহ দেখা হবে আমাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সময় দর্শকবৃন্দু, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব জহিরুল ইসলাম মবিন সাহেব। তিনি তার বক্তব্যগুলো বলেছেন, তারপর তারা যেই কথাগুলো তিনি বলেছেন, আপনারা হয়তো শুনেছেন। তার কথাগুলো শোনার জন্য কিশোরগঞ্জ 1 এর মানুষ যারা 1 আসনে আছেন তারা সবাই অধীর আগ্রহে ছিলেন তিনি কোন পক্ষে আছেন। তিনি নিজেই তিনি বলছেন যে এই আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তিনি এখনো মনোনয়ন প্রত্যাশী, তিনি তেমনটাই জানিয়েছেন। আ তিনি শারীরিক অসুস্থতার কারণে এখনো পর্যন্ত তিনি কিশোরগঞ্জে আসতে পারেনি। হয়তো কিশোরগঞ্জে আসবেন। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, হয়তো মবিন সাহেবের বক্তব্যগুলো আপনারা শুনেছেন। অবশ্যই ভালো লাগলে লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আমরা আপনাদের সঙ্গে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।